আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদের সকলকে গুণগত রসায়ন লেকচার 3-তে স্বাগত জানাচ্ছি। তো আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। তো তবে ক্লাস শুরুর আগে তোমাদেরকে একটা আমি রিকমেন্ডেশন তোমাদের প্রতি, সেটা হচ্ছে তোমরা যদি কেউ আগের দুইটা লেকচার অর্থাৎ লেকচার 1 অ্যান্ড লেকচার 2 সিরিয়াল অনুসারে না করে আসো, তাহলে তোমাদের প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই সিরিয়াল অনুসারে লেকচার 1 এবং লেকচার 2 করে লেকচার 3 অর্থাৎ আজকের লেকচার করতে আসবে। নাহলে আজকের ক্লাসের অনেক কিছুই তোমাদের না বোঝার সম্ভাবনা আছে। তো আমি ডিরেক্ট ক্লাস শুরু করে দিচ্ছি। তো আমি প্রথমে যে টপিকটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে আউফবাউ রুলস, বা এটাকে বিল্ডিং আপ রুলসও বলে। আউফবাউ নীতি, এটাকে আরেকটা কি নামে ডাকা হয় সেটা হচ্ছে বিল্ডিং আপ রুলস। প্রশ্ন হলো কেন বিল্ডিং আপ রুলস? আচ্ছা, ভালো কোশ্চেন। বিল্ডিং আপ রুলস, আচ্ছা, তো বিল্ডিং আপ রুলস কেন এটা জানার আগে আমি জাস্ট সামান্য একটা হিন্টস দিই যে এটা আসলে কী কাজে ব্যবহার হয় আউফবাউ নীতিটা। সেটা হচ্ছে অরবিটালে ইলেকট্রন প্রবেশ, অরবিটালে ইলেকট্রন প্রবেশ, অরবিটালে ইলেকট্রন প্রবেশ যে নীতি অরবিটাল ইলেকট্রন প্রবেশ যে নীতির সাহায্যে হয় বা যে নীতি মেনে চলে। ঠিক আছে, অরবিটাল ইলেকট্রন প্রবেশ যে নীতি মেনে চলে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এটার সাথে এটা সম্পূর্ণ রিলেটেড বিল্ডিং আপ রুলস কেন বলা হয়। আচ্ছা, আমরা ছোটবেলায় ম্যাথে যখন ম্যাথ করতাম তখন হচ্ছে এক ধরনের ম্যাথ আসতো যে ঊর্ধ্বক্রম অনুসারে সংখ্যাগুলোকে সাজাও। ঠিক আছে, মানে ছোট থেকে ঊর্ধ্বক্রম বলতে কি বোঝানো হয়তো ছোট থেকে বড় ক্রমে সাজাও। ঠিক আছে, তাইলে এই যে তিনটা ব্যাপার বললাম, তিনটা একটার সাথে একটা রিলেটেড। একটা বলছে যে অরবিটাল ইলেকট্রন প্রবেশ যে নীতি মেনে চলে, আর একটা হচ্ছে বিল্ডিং আপ রুলস, আর একটা বললাম কি ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর ম্যাথ, একটার সাথে একটা রিলেটেড। আচ্ছা, কিভাবে রিলেটেড হইল? সেটা হচ্ছে অরবিটালে ইলেকট্রন যে প্রবেশ করবে, অরবিটালে যে ইলেকট্রন প্রবেশ করবে সেটা আসলে কিভাবে প্রবেশ করবে? প্রথমে কম শক্তি সম্পন্ন যে অরবিটালগুলো আছে ওখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, দেন সেগুলোকে ফুলফিল করে, সেগুলোকে পূর্ণ করে, এরপর তার ইমিডিয়েট যে বেশি শক্তি সম্পন্ন যে অরবিটাল আছে সেখানে প্রবেশ করবে, সেটা পূর্ণ করে দেখা যাচ্ছে যে তার থেকে বেশি শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। অর্থাৎ আমরা বিল্ডিং কিভাবে বানানো হয়, বিল্ডিং হচ্ছে মানে প্রথমে ফাউন্ডেশন করা হয়, দেন কি একটার পর একটা তালা মানে একটার পর একটা কি ফ্লোর করা হয়। ঠিক ওই যে রুলসটা আমি বললাম যে ঠিক ওই এটার সাথে কিন্তু এই যে বিল্ডিং বানানোর সাথে কি সম্পূর্ণ রিলেভেন্ট। ঠিক আছে, অর্থাৎ প্রথমে কম শক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এরপর দেখা যাচ্ছে যে তার থেকে তুলনামূলক বেশি শক্তি সম্পন্নতা প্রবেশ করবে ইলেকট্রন। এভাবে ক্রমানুসারে ছোট থেকে বড় ক্রমে ইলেকট্রনগুলো কি একের পর এক প্রবেশ করবে। অর্থাৎ ঠিক বিল্ডিং আপ বা বিল্ডিং বানানোর যে মেথডটা মানে যেভাবে করা হয়, ঠিক আছে, কি ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রম অনুসারে বা ছোট থেকে বড় ক্রম অনুসারে, এই ব্যাপারটাই বোঝানো হয়। ঠিক আছে, যে কারণে আমি প্রথমেই বলছিলাম যে এটাকে আউফবাউ নীতির আরেক নাম হচ্ছে বিল্ডিং আপ রুলস। আউফবাউ কি একটা শব্দ, জার্মান শব্দ। ঠিক আছে, তো এখন ওই ব্যাপারটাই আমি লিখে দিচ্ছি যে কোনো অরবিটালে, এখন কথা হচ্ছে যে তাহলে প্রশ্ন হইলো তাহলে কিভাবে বুঝবো যে কোন অরবিটালের শক্তি কম আর কোন অরবিটালের শক্তি বেশি? ওয়েল, গুড কোশ্চেন। সেটার জন্য আমি একটা নোট লিখে দিচ্ছি। নোটটা হচ্ছে কোন অরবিটালের শক্তি সবাই দ্রুত লিখবে। কোন অরবিটালের শক্তি n+l এর মান দ্বারা নির্ধারিত হয়। n+, এটা আমাদের ছোট ক্লাসেও ছিল, কিন্তু ছোট ক্লাসে শুধু আমরা n+l এর এই ব্যাপারটা রুলস অনুসারে শিখতাম বুঝে বুঝে, বাট কিভাবে আসছে বাট কোন মেথডে আসছে সেটা হচ্ছে আমরা মানে বিস্তারিত আমরা জানতাম না, বাট এখন আমরা বিস্তারিত শিখতেছি যে কোন অরবিটালের শক্তি n+l এর মান দ্বারা নির্ধারিত হয়। প্রশ্ন হচ্ছে n কি? n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ যেটা শক্তি স্তর বা কক্ষপথ বা অরবিট বা শেল প্রকাশ করে, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n দ্বারা প্রকাশ করা। আর l কি? l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই n+l এই দুইটার মানের সমষ্টি মানে যোগফল। হ্যাঁ, এটা কোন একটা অরবিটালের জন্য, সাপোজ কোন একটা অরবিটালের জন্য n+l এর মান হলো 5 আর একটা তো হলো 6, তাহলে অবশ্যই যে অরবিটালের জন্য 6 n+l এর মান ওই অরবিটালের শক্তি বেশি, তার মানে ওইটাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে, আগে
5 যার হবে n+l এর মান যে অরবিটালের 5 অর্থাৎ কম শক্তি সম্পন্ন সেটা ইলেকট্রন আগে প্রবেশ করবে, সেইটা ফুলফিল করে সেইটা পূর্ণ করে দেখা যাচ্ছে পরে 6 যেটা ওইটাতে প্রবেশ করবে। আচ্ছা আমরা প্র্যাকটিক্যালি কয়েকটা এক্সাম্পল করলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো 1 নাম্বার 2s ও 2p এর মধ্যে, আচ্ছা আমরা তাহলে করা স্টার্ট করি। 2s অরবিটাল ও 2p অরবিটালের মধ্যে 2p অরবিটালের শক্তি বেশি, ঠিক আছে, 2p এর শক্তি বেশি। প্রশ্ন হলো কেন? অরবিটালের শক্তি আছে আমরা কি n+l এর মান দ্বারা নির্ধারণ করি। তাহলে আমরা কিভাবে হইলো এটা? 2s এর জন্য n এর মান কত? 2s এর জন্য n এর মান হচ্ছে 2, আর s এর জন্য l এর মান কত হয়? সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হয় 0। আগের ক্লাসে আমরা দেখে আসছি। তাহলে আলটিমেটলি 2s অরবিটালের জন্য n+l এর মান কত? n+l এর মান 2 + 0, দ্যাট মিন্স শুধু 2। আর 2p এর জন্য n এর মান কত? 2p এর জন্য n এর মান হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2, আর p এর জন্য l এর মান কত? p এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হচ্ছে কত? s এর জন্য 0, p এর জন্য 1, মানে spdf 0 1 2 3। তাহলে p এর জন্য কত? 1, ঠিক আছে। p এর জন্য l এর মান হচ্ছে 1। তাহলে 2p এর জন্য n+l এর মান কত হবে? n+l এর মান হবে 3, দ্যাট মিন্স 2s অরবিটাল অপেক্ষা কি 2p অরবিটালের শক্তি বেশি। তাহলে কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে? আউফবাউ নীতি বা বিল্ডিং আপ রুলস অনুসারে অবশ্যই 2s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। 2s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং পরিপূর্ণভাবে ফুলফিল হওয়ার পরে দেন হচ্ছে পরের ইলেকট্রনগুলো 2p মানে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, ঠিক আছে। তাহলে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। সাপোজ সোডিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাস করি 11 সোডিয়াম। তো তোমরা সোডিয়ামের পর এখানে ব্র্যাকেট দিয়েও 11 লিখতে পারো বা এখানে ছোট করে 11 লিখতে পারো, প্রবলেম নেই। তাহলে এখন আমি লিখি 1s2 2s2 2p6 3s1। তাহলে এখন কি হইলো আমরা দেখি ব্যাপারটা কি হইলো। সাপোজ এখানে কি হইছে 1s এর জন্য কি ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন ধরে, তো 2টা ইলেকট্রন প্রবেশ করছে 1s এর থেকে 2s এর এরপর 3 আর 4 নাম্বার মানে সোডিয়ামের প্রথম 2টি ইলেকট্রন 1s এ প্রবেশ করছে। আউফবাউ নীতি অনুসারে কিভাবে বিল্ডিং আপ রুলসটা ফলো হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। দেন তৃতীয় চতুর্থ ইলেকট্রন এই যে 2s এ প্রবেশ করছে। দেন 5 থেকে 5 6 7 8 9 10 এই কয়টা ইলেকট্রন 2p তে প্রবেশ করছে, ঠিক আছে। দেন 2p এর থেকে উচ্চ শক্তি সম্পন্ন হচ্ছে 3s। কেন? 3 আর s এর মান 0, তাহলে আলটিমেটলি n+l হচ্ছে মুখে মুখে করি n+l এর মান কত? 3। 2p তে কত হয়? 2p তে হয় হচ্ছে 2 + 1 মানে p এর জন্য 1 3। তো এখন এখানে একটা কথা আছে, 2p তে n+l এর মান হচ্ছে 3, আবার 3s এর জন্য n+l এর মান 3। কিন্তু যদি n+l এর মান দুইটা অরবিটালের সমান হয়ে যায় তখন প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যার বড় হবে তার শক্তি বেশি, অর্থাৎ 2p এর থেকে 3s এর শক্তি বেশি। এটা আমরা আরো বিস্তারিত পরের এক্সাম্পলে দেখবো ইনশাআল্লাহ। তাহলে এই জন্য 2p ফিল আপ করে দেখা যাচ্ছে 11তম ইলেকট্রনটা 3s এ প্রবেশ করছে, অর্থাৎ বিল্ডিং আপ রুলস বা আউফবাউ রুলস অনুসারে ইলেকট্রন প্রবেশ মানে ইলেকট্রন যে প্রবেশ করে সেটা কোন নীতি মেনে চলে? আউফবাউ নীতি মেনে চলে, ঠিক আছে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। ফলে আমি নোট আকারে লিখে দিতে পারি তোমাদের সকলকে, সেটা হচ্ছে কম শক্তির অরবিটাল দেন হচ্ছে কি দেন উচ্চ শক্তির অরবিটাল। নোটটা কি? আউফবাউ নীতি। তো তোমরা এখানে লিখে নাও আউফবাউ নীতিটা হচ্ছে ইলেকট্রন প্রবেশ করবে কিভাবে? প্রথমে কম শক্তির অরবিটালে প্রবেশ করবে, দেন সেইগুলো ফিল আপ হয়ে গেলে দেন উচ্চ শক্তির, অর্থাৎ ছোট থেকে শক্তির কি শক্তির বা এনার্জির ঊর্ধ্বক্রম বা ছোট থেকে বড় কার ক্ষেত্রে? অরবিটালের ক্ষেত্রে। অর্থাৎ কোন একটা অরবিটালের যেই অরবিটালের শক্তি কম মানে তুলনামূলক শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং তুলনামূলক শক্তি যাদের যেই সব অরবিটালের বেশি সেগুলোতে ইলেকট্রন পরে প্রবেশ করবে, এই হচ্ছে বিষয়। তাহলে দেন উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম যে কাজে 2s ইলেকট্রন আগে প্রবেশ করবে দেন হচ্ছে পরে 2p তে প্রবেশ করবে। আচ্ছা এই দুটোর ক্ষেত্রে এক্সাম্পল দেখছিলাম। তাহলে এইটার কি এটার শক্তি এই যে আমরা কি দেখছি যে কম শক্তির অরবিটাল দেন উচ্চ শক্তির অরবিটাল। তাহলে তুলনামূলক শক্তি কম কার? তুলনামূলক শক্তি হচ্ছে 2s এর কম আর 2p এর বেশি। কাজেই আমরা এই দুটোর ক্ষেত্রে কি বলতে পারি? এই দুটোর ক্ষেত্রে আমরা এখানে লিখি, কাজেই এই দুটোর ক্ষেত্রে আমরা বলতে পারি কাজেই 2s অপেক্ষা 2p এর শক্তি বেশি। 2p
2p অরবিটালে কি শক্তি বেশি, তাই ইলেকট্রন আগে 2s অরবিটালে প্রবেশ করবে, দেন 2p তে প্রবেশ করবে। 2s অরবিটালে প্রবেশ করবে, দেন 2p তে প্রবেশ করবে। ঠিক আছে, তা আমরা আরো एग्जांपल দেখতেছি। 2 নাম্বার একটা করি, তোমরা এতটুকু লিখে নাও, আমি কিছুক্ষণ সময় দিলাম। আচ্ছা আমি মুছে দিচ্ছি। আচ্ছা 2 নাম্বার হলো 3d ও 4s এর মধ্যে, 2 নাম্বার হলো 3d, 2 নাম্বার একটা एग्जांपल করতেছি। 3d ও 4s এর মধ্যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে 4s এর শক্তি বেশি, আসলে না, 3d এর শক্তি বেশি। কেন আমরা এটা দেখতেছি, সমস্যা নেই। আগে লেখো 3d ও 4s এর মধ্যে 3d অরবিটালের কি 3d এর শক্তি বেশি। শক্তি কোন একটা অরবিটালে কিভাবে নির্ধারণ করে, n প্লাস l এর মান দ্বারা নির্ধারিত হয়। ঠিক আছে, 3d এর শক্তি বেশি। তো কেন 3d এর শক্তি বেশি সেই ব্যাপারটা এখন আমরা বুঝতেছি, প্রবলেম নাই। আচ্ছা 3d এর ক্ষেত্রে কি হইছে, n এর মান কত, n এর মান 3। 3d এর ক্ষেত্রে n এর মান বা প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 3, আর d এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত, s p d। s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, তাহলে d এর জন্য l এর মান 2। তাহলে আলটিমেটলি 3d অরবিটালের শক্তি নির্ণয় করব কিভাবে, n প্লাস l এর মান দ্বারা, অর্থাৎ 3 + 2 দ্যাট মিন্স 5। এন্ড 4s এর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, 4s এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত, n = 4, আর s এর জন্য l এর মান কত হবে, সহকারী কোয়ান্টাম সংখ্যা, s এর জন্য 0, p এর জন্য 1, s p d f 0 1 2 3, তাহলে s এর জন্য 0। এই ব্যাপারটা আমরা দেখে আসছি আগের ক্লাসে। তাহলে s এর জন্য l এর মান হচ্ছে, s এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হচ্ছে 0। তাহলে 4s এর জন্য আমরা বলতে পারি n প্লাস l এর মান কত হবে, অবশ্যই 4। তাহলে হচ্ছে দেখতেছি কি আমরা 3d অর্থাৎ 4s অপেক্ষা, 4s অরবিটাল অপেক্ষা 3d অরবিটালের কি শক্তি বেশি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে কাজেই 4s অপেক্ষা 3d অরবিটালের শক্তি বেশি। অতএব মানে সুতরাং ইলেকট্রন আগে 4s অরবিটালে প্রবেশ করবে, তারপর সেটা পূর্ণ করে 3d অরবিটালে প্রবেশ করবে। কাজেই ইলেকট্রন আগে 4s অরবিটালে প্রবেশ করবে। বিল্ডিং আপ রুলস, আচ্ছা আউটবাউ নীতি। এন্ড 4s অরবিটাল যখন ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যাবে, এর পরবর্তীতে দেখা যাচ্ছে ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করবে। এর সবচেয়ে ভালো একটা উদাহরণ দেওয়া যায়, আমরা ছোট ক্লাসে ব্যতিক্রম কিছু দেখছিলাম, যেমন স্ক্যান্ডিয়াম। ওই ছোট ক্লাসের রেসপেক্টে আমাদের কাছে ব্যতিক্রম ছিল, বাট এখন আমাদের কাছে এটা কমন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো এক্সাম্পল দেখাই আমি। এর উৎকৃষ্ট এক্সাম্পল হচ্ছে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম কত, 21। ইলেকট্রন বিন্যাস করি আমরা, আর্গন দিয়ে শর্টেও দিতে পারি, বাট হচ্ছে আমি ভেঙে লিখি 1s2 2s2 2p6 3s2 3p6, সব ঠিক আছে, বুঝলাম। এখন আমাকে মানে যেহেতু কয়টা হলো 2 4 10 12 18, ঠিক আছে। তাহলে এখন আমি এইভাবে দেওয়ার কথা না যে 3d2, হ্যাঁ এই হলো 20 4s1, এভাবেই ধরার কথা না, এভাবে হবে না। কেন, আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন প্রবেশের এই ব্যাপারটা কি মেনটেন করে বা কি নীতি অনুসারে আমাদেরকে করতে হবে, আউফবাউ নীতি অনুসারে। তাহলে আউফবাউ নীতি অনুসারে আমরা কি দেখছি যে 3d এর শক্তি বেশি, 4s এর শক্তি কম। কাজেই ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করবে। কাজেই এখানে 18টা ইলেকট্রন এখানে কি ফিল আপ হয়ে গেছে, এখানে 18টা, এই যে এখানে ছিল কয়টা, 12টা, 11 12 নম্বর ইলেকট্রন, দেন হচ্ছে 13 14 15 16 17 18, দেন 19 আর 20 নম্বর ইলেকট্রনটা এখানে যাবে, এই দুইটা ইলেকট্রন এখানে যাবে, 19 আর 20, 21তম ইলেকট্রনটা, অর্থাৎ এই 20টা পূর্ণ হয়ে গেছে, আগে 4s এ ঢুকছে, দেন 21তম ইলেকট্রনটা 3d তে যাবে।
তো এটি আমরা কি দেখে আসছি, অর্থাৎ 4s2 3d1, ঠিক আছে, 4s2 3d1, বা আমি হচ্ছে এটাকে এইভাবে লিখতে পারি যে 3d1 মানে 3d1 4s2 বা 4s2 এখানে কি 3d1 আর হচ্ছে 4s2, এটা হচ্ছে কি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, 3d1 4s2। তো এই ব্যাপারটা আমরা বুঝলাম। এখন 3 নাম্বার হচ্ছে আরেকটা দেখে আসি এক্সাম্পল, সেটা হচ্ছে 4p এবং 5s। 4p এবং 5s এর মধ্যে কোনটা শক্তি বেশি? দেখি, তোমাদের 1 মিনিট টাইম দিলাম, এটা তোমরা নিজেরা করো। আচ্ছা, দেন আমি করে দিচ্ছি। 4p ও 5s এর মধ্যে আমি একবার চেক করি, ঠিক আছে, ওকে। 4p ও 5s এর মধ্যে 5s এর শক্তি বেশি। আচ্ছা, তো এইখানে একটু বোঝার বিষয় আছে, যেটা আমি কিছুক্ষণ আগেও বুঝেছি, এখন একটু মানে ডিটেলসে বুঝাই। 4p এর ক্ষেত্রে n+l এর মান কত হয় দেখি। 4p এর ক্ষেত্রে n এর মান হচ্ছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4, p এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 1, তাহলে 4p এর ক্ষেত্রে n+l এর মান 4 + 1 দ্যাট মিনস 5, অ্যান্ড 5s এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 5 অ্যান্ড s এর জন্য l এর মান 1, সরি s এর জন্য l এর মান কত হয়, sp/df, s এর জন্য হয় 0। তাহলে 5s এর জন্য n+l এর মান 5 + 0 মানে 5, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে 4p অরবিটালেরও দেখা যাচ্ছে শক্তি n+l এর মান আসে 5, আর 5s অরবিটালেও n+l এর মান আসে, অর্থাৎ অরবিটালের শক্তি বা n+l এর মান আসে 5, অর্থাৎ দুইটার ক্ষেত্রেই 5 হয়। তাহলে দুইটা তো আর সেম শক্তি সম্পন্ন হবে না। তাহলে এটা এখন আমরা কিভাবে ডিফাইন করবো যে কোনটার শক্তি বেশি, ঠিক আছে। তাহলে এই ব্যাপারে আমাদের বুঝতে হবে যে যদি কখনো আমরা এরকম দেখি যে দুইটা অরবিটালেরই n+l এর মান সেম আসে, তখন যেই অরবিটালের n এর মান বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বেশি, সেই অরবিটালটার শক্তি বেশি হবে। তাহলে এখানে দুইটার জন্য n+l এর মান আসছে 5, দুইটার জন্য n+l এর মান আসছে 5, কিন্তু 5s এর জন্য কি 5s এর জন্য আমরা দেখলাম যে এর n এর মান বেশি, অর্থাৎ n এর মান 5 আর n এর মান 4, এর হচ্ছে n এর মান 5, তার মানে 4p অপেক্ষা 5s এর শক্তি বেশি, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমি লিখে দিচ্ছি, যে নোট আকারে লিখে দিচ্ছি যে n+l এর মান দুটি অরবিটালের একই হলে, তোমরা এখানে লিখে নাও n+l এর মান, অর্থাৎ যেটা দ্বারা কি অরবিটালের শক্তি নির্ধারণ করে, n+l এর মান দুটি অরবিটালের একই হলে যেই অরবিটালের n এর মান বেশি যেই অরবিটালের n এর মান বেশি সেই অরবিটালের শক্তি বেশি হবে, সেই অরবিটালটির শক্তি বেশি। আচ্ছা, তাহলে এখন আমরা অতএব কি বলতে পারবো আমরা, যে 4s অপেক্ষা 5s এর শক্তি বেশি, ঠিক আছে। অতএব 4p অপেক্ষা 5s এর শক্তি বেশি। কাজেই 4p অপেক্ষা 5s এর শক্তি বেশি। তো এই ব্যাপারটা আমাদের কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আমি আশা করি এটা আমরা বুঝতে পারছি। তো এখন আমরা হচ্ছে এক্সেপশন শিখবো। আউফবাউ নীতির ব্যতিক্রম ঘটে, কিছু এক্সাম্পল আছে এরকম যে আউফবাউ নীতির ব্যতিক্রম ঘটে, ঠিক আছে। এগুলো আমরা পড়ছি ছোট ক্লাসে, বাট এখনো দেখা যাচ্ছে আসার সম্ভাবনা আছে বোর্ড এক্সামে। নাম্বার খরগোশে আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে, যে কারণে আমাদের করা লাগবে আউফবাউ নীতি আর ব্যতিক্রম। তো আমি মুছে দিচ্ছি। কেমিস্ট্রি পড়বো আর এক্সেপশন পড়বো না, তাহলে কি হয়?
আচ্ছা, তাহলে এখন আমাদের এক্সেপশন, কিসের এক্সেপশন? ব্যতিক্রম কিসের? রাউফ বা নীতির এক্সেপশন। এক নাম্বার কোশ্চেনের মাধ্যমে, কোশ্চেন এবং কোশ্চেন সলভ করার মাধ্যমে শিখি, তাহলে আমাদের জন্য বেটার হবে। সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমধর্মী কেন? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমধর্মী কেন? আচ্ছা, তাহলে এটা আমরা সলিউশন করি। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 24 ক্রোমিয়াম, বা এইভাবে ক্রোমিয়াম দিয়ে 24 এখানে দেওয়া যায়, বা এখানে ক্রোমিয়াম দিয়ে ব্র্যাকেটে 24 দিলেও প্রবলেম নাই। আমরা আর্গন দিয়ে শর্ট দিতে পারি, বাট আমি ডিটেলসই দিতেছি। 1s2 2s2 2p6 কয়টা হলো? 2টা 4টা 10টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে। দেন হচ্ছে 2pর পরের শক্তি কে? 3s2 মানে 12। দেন হচ্ছে 3p6 18। হ্যাঁ, দেন হচ্ছে 4s, এখানে 3d। আচ্ছা, 3d অপেক্ষা কি 4s এর শক্তি কম, অর্থাৎ 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে এটা 18 নম্বর ইলেকট্রনটা, মানে 13 14 15 16 17 18 এই 6টা ইলেকট্রন এখানে প্রবেশ করছে। দেন তাহলে 19 আর 20 নম্বর এখানে প্রবেশ করবে, ঠিক না? দেন বাকি যে 4টা ইলেকট্রন 24 যদি হয়, তাহলে কয়টা ইলেকট্রন বাকি থাকে? 4টা। ওই 4টা ইলেকট্রন আউফবাউ রুলস অনুসারে এখানে প্রবেশ করবে। কিন্তু না, এমনটা ঘটে না। আউফবাউ নীতি এখানে মানে না, ঠিক আছে? কিসের ক্ষেত্রে? ক্রোমিয়ামের ক্ষেত্রে মানে না। তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে কিভাবে হয় তোমরা লিখবে, দ্রুত লিখবে আমার সাথে সাথে। ক্রোমিয়ামের ক্ষেত্রে হয় এইভাবে: 1s2 2s2 2p6 3s2 3p6, দেন হচ্ছে 4s1 3d5। তাহলে প্রশ্ন কেন এমন হইল? এটার কারণ হচ্ছে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ সমশক্তি অরবিটাল সমূহ বেশি স্টেবল বা বেশি স্থিতিশীল। তাই স্থিতিশীল বা সুস্থিত হওয়ার তাড়নায় দেখা যাচ্ছে এখান থেকে একটা ইলেকট্রন 3d-তে আসে, অ্যান্ড ডি অরবিটালটা অর্ধপূর্ণ হয়। কারণ কি? ডি অরবিটাল পরিপূর্ণ হয় কিভাবে? ডি অরবিটালে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন ধরতে পারে? 10টা, ঠিক না? d10 ম্যাক্সিমাম কত হয়? d10 আগের ক্লাস যারা করছে এটা তো দেখা মতো পারার কথা। আর অর্ধপূর্ণ কি? d5। অ্যান্ড এই আমি বলছি কি যে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো, যেমন পি এর ক্ষেত্রে তাহলে কি হবে? p3 p6। ডি এর ক্ষেত্রে কি হবে? d5 d10। এরা কি বেশি স্টেবল বা বেশি স্থিতিশীল, ঠিক আছে? সবাই কি চায়? স্টেবল হইতে বা স্থিতিশীল হইতে। তাইলে এই স্থিতিশীল হওয়ার বা সুস্থিত হওয়ার কারণে এখান থেকে একটা ইলেকট্রন ডিতে আসে, ডি অরবিটালে আসে। দ্যাটস ওয়াই এই ডিটা কি হয়? অধিক স্থিতিশীল বা অধিক সুস্থিত, বা ইংলিশে বলা যায় যে মোর স্টেবল হয়, ঠিক আছে? এই কারণে দেখা যাচ্ছে এখানে কি আউফবাউ নীতির ব্যতিক্রম ঘটে, ঠিক আছে? তাহলে এখানে ব্যাখ্যা কি হবে? যে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ, তোমাদের খ নম্বরে আসলে 2টা এক্সাম্পল দিবে এবং বলে দিবে, মানে ব্যাখ্যাটা দিয়ে, যে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো কি বেশি সুস্থিত বা বেশি মোর স্টেবল। ওকে, এটা দিয়ে বলবে যে এই কারণে কি উপরেটা হবে না, অর্থাৎ আউফবাউ নীতির অনুসারে যেরকম হওয়ার কথা ছিল সেরকমটা হবে না, এইটা হবে। এই ব্যাপারটা তোমরা দেখা যাচ্ছে টু দ্য পয়েন্টে লিখে দিবে। দেখা যাচ্ছে যে বোর্ডে যদি খ নম্বরে আসার সম্ভাবনা আছে, আসলে দেখা যাচ্ছে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ সমশক্তি সম্পন্ন, অর্ধপূর্ণ বা পরিপূর্ণ সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো বেশি স্টেবল বা বাংলায় বললে সুস্থিত যেমন যেগুলো আমি বললাম p6 p3 p6 d5 d10 f7 f14, ঠিক আছে? এক্সাম্পল p3 p6, হ্যাঁ, দেন হচ্ছে d5 d10, দেন হচ্ছে f7, ম্যাক্সিমাম কয়টা ধরে? f14, ঠিক আছে? আচ্ছা, দেন কপারের ক্ষেত্রে এই সেম ব্যাপার ঘটবে, যে
কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ধর্মী কেন? কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ধর্মী কেন? তো কপারেরটা আমরা যারা পড়ছি এর মধ্যে জানার কথা, কপারেও কি হয়, কপার কত 29 অলরেডি এগুলো আমরা করে আসছি, বাট আমি আবার করে দিচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p6 দেন 3d10 4s1, এটা ডিরেক্ট আমি করে দিলাম। বাট তোমরা যদি খ নম্বরে মানে খ নম্বরে আসার সম্ভাবনা আছে, যদি মানে যদি আসে তখন হচ্ছে তোমরা অবশ্যই আউফবাউ নীতি অনুসারে যেটা হওয়ার কথা ছিল সেটাকে দিবে। হ্যাঁ, তারপর ব্যাখ্যা লাগবে যে আউফবাউ নীতি অনুসারে এরকম হওয়ার কথা, কিন্তু এরকমটা হবে না, হবে যেরকম হবে সেটা নিম্নরূপ। তখন হচ্ছে তোমরা এইভাবে 3d10 4s1 এইভাবে, তখন আবার নিচে ব্যাখ্যা দিয়ে দিবে যে কেন, কারণ হচ্ছে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ কি বেশি সুস্থিত বা মোর স্টেবল। ওকে, এই কারণে দেখা যাচ্ছে যে আউফবাউ নীতি এর ব্যতিক্রম ঘটে। ব্যাস এইভাবে টু দ্য পয়েন্টে লিখে দেবে, ফুল মার্কস বোর্ডে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 3d10 4s1। তো একইভাবে সিলভার, প্যালাডিনাম, গোল্ড এগুলোর ক্ষেত্রেও আউফবাউ নীতির ব্যতিক্রম ঘটে। তো ওই মৌলগুলো মনে রাখতে হবে, কারণ এমসিকিউতে আসার সম্ভাবনা আছে, এইচএসসি প্লাস এডমিশনে এমসিকিউতে আসার সম্ভাবনা আছে। তো আমি লিখে দিচ্ছি নোট আকারে, তোমরা অবশ্যই মৌলগুলোর নাম মনে রাখবে, ঠিক আছে, যেগুলোতে ব্যতিক্রম ঘটে। আচ্ছা, কি কি আমরা দেখছি, কি আমরা দেখছি হচ্ছে দুইটা দেখছি, ক্রোমিয়াম আর কপার, ক্রোমিয়াম কপার। এছাড়াও সিলভার, এজি মানে কি সিলভার, এইউ মানে কি কোথা থেকে আসছে, অরাম থেকে কি আসছে গোল্ড আসছে, এইউ মানে কি গোল্ড, ঠিক আছে। দেন হচ্ছে প্যালাডিনাম এবং মলিবডেনাম, প্যালাডিনাম এবং মলিবডেনাম, প্যালাডিনাম এবং কি প্যালাডিনাম এবং মলিবডেনাম, এগুলোতে কি হয়, এগুলোতে হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসে আউফবাউ নীতির ব্যতিক্রম ঘটে। এই মৌলগুলোর ক্ষেত্রে সবাই দ্রুত লিখবে, এই মৌলগুলোর ক্ষেত্রে আউফবাউ নীতির ব্যতিক্রম ঘটে। আচ্ছা, তো তোমাদের হচ্ছে আমি দুইটা করে দিছি, বাকিগুলো তোমরা নিজেরা বই দেখে এইচডব্লিউ করবে, ঠিক আছে। যদি বইতে না পাও দেন হচ্ছে তোমরা কি গুগলও করতে পারে, প্রবলেম নাই। ক্রোমিয়াম, কপার আর এই যে সিলভার, গোল্ড, প্যালাডিনাম, মলিবডেনাম, এই চারটা তোমরা নিজেরা কি বাড়ির কাজ করবে, ঠিক আছে। তো তোমরা লিখে নাও, আমি কিছুক্ষণ সময় দিলাম। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। এখন হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হুন্ডের নিয়ম। আমরা আউফবাউ নীতি কি সেটা জেনে ফেললাম আলহামদুলিল্লাহ। তো এখন আমরা শিখবো হচ্ছে হুন্ডের নিয়ম। আচ্ছা, হুন্ডের নিয়মটা কি? হুন্ডের নিয়মটা হলো সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকে, এবং এই অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকাকালীন ওই ইলেকট্রনগুলোর স্পিন হবে একমুখী। তো এখন বলবো যে অনেকেই কিচ্ছুই বুঝি নাই, না বোঝাটা খুবই স্বাভাবিক। এগুলোর মতো মারাত্মক ইজি প্রবলেম, মানে মারাত্মক ইজি টপিক, প্রবলেম বলাটা আমি কথাটা উইথড্র করে নিলাম। এইগুলোর মতো মারাত্মক ইজি টপিক হচ্ছে পৃথিবীতে নাই, ঠিক আছে। তো আমি স্টার্ট করি। আগে প্রথমে লিখে নিই যেটা বলছি, সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে এই হুন্ডের নিয়ম কি, মানে হুন্ডের নীতি, এটা হচ্ছে হুন্ডের নীতি বা নিয়ম, এটা হচ্ছে জ্ঞানমূলকে বা 1 নম্বরে আসার সম্ভাবনা আছে বোর্ডে। সমশক্তি সম্পন্ন অ্যান্ড হুন্ডের নিয়ম রিলেটেড প্রবলেমগুলো দেখা যাচ্ছে 2 নম্বরে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে।
বা ঠিক নেই, কোনো কোনো সময় 3 নম্বরও চলে আসতে পারে, দেখা যাচ্ছে তখন একটা না দুইটা হুন্ডের নীতি রিলেটেড দুইটা প্রবলেম দিল, চলে আসার সম্ভাবনা আছে। আচ্ছা, তো সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এবং এই অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকাকালীন, ঠিক আছে, তাদের স্পিন হবে এবং এই অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকাকালীন তাদের স্পিন হবে একমুখী। আচ্ছা, তো এখন অনেকে বুঝতে পারে যে কিছুই বুঝি নাই, না বোঝাটা খুব স্বাভাবিক। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই, যেটা মানে এক্সাম্পল দিয়ে বুঝলে সহজ হবে। সাপোজ আমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 7। তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, প্রথমে আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করে দেন হুন্ডের নিয়ম অনুসারে এটা সলভ করবো যে কিভাবে হবে, ঠিক আছে। তাহলে 1s2 2s2 দুইটা 4টা, দেন হচ্ছে কি 2p3, কয়টা হলো 2 4 7টা। এটা করছি কি, এটা হচ্ছে আউফবাউ নীতি অনুসারে বা আউফবাউ বা বিল্ডিং আপ রুলস অনুসারে আমরা কি করছি, জাস্ট ইলেকট্রন বিন্যাস করছি, অর্থাৎ শক্তির ক্রম অনুসারে একটা একটা করে এইভাবে ইলেকট্রন কি প্রবেশ করছে। ভালো কথা। হ্যাঁ, তো আমাকে কি বলছে, সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন অবস্থায় থাকবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে, এবং এই অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকাকালীন তাদের স্পিন হবে একমুখী। এই ব্যাপারটা আমরা বুঝি। তো নাইট্রোজেনের বেলায় আমরা কি করব, এই যে অরবিটাল যেগুলো আছে এই অরবিটালের রেসপেক্টে আমরা এনার্জি ডায়াগ্রাম, হ্যাঁ এনার্জি ডায়াগ্রাম বা শক্তির কি যে ডায়াগ্রামটা আঁকি, ঠিক আছে। আমরা জানি যে আউফবাউ নীতি অনুসারে ওই যে n+l এর মান অনুসারে আমরা কি বের করতে পারি, ঠিক না, কোন অরবিটালের শক্তি কিরকম। তাহলে 1s এর শক্তি কি সবচেয়ে কম, 1s এর শক্তি সবচেয়ে কম, তারপর শক্তি কার 2s এর, এই হচ্ছে 2s অরবিটাল। s অরবিটাল তো একটাই, ঠিক না। আচ্ছা, ওই যে s এর জন্য কি 0, তাহলে 0 তো একটাই, 0 এর জন্য m এর মান অরবিটাল কয়টা পাবো, একটাই পাবো 0। আচ্ছা, দেন হচ্ছে 2p, আচ্ছা 2p, p অরবিটাল কয়টা, p এর জন্য অরবিটাল কয়টা হয়, p এর জন্য l এর মান কত হয়, p এর জন্য l এর মান 1। আর অরবিটাল পাই কোন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, m বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। তাহলে m এর মান কত হবে 0 সহ +-l, অর্থাৎ m এর মান বের করতে l এর সাহায্য লাগে বা সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্য লাগে। তাহলে m এর মান কি পাবো আমরা 0 সহ +-l, মানে +-1, দ্যাট মিন্স -1 0 +1। তাহলে কয়টা অরবিটাল পাইলাম, একটা, দুইটা, তিনটা। এখন এই অরবিটালগুলোর আবার নাম আছে, কি নাম, প্রথমটার নাম হচ্ছে px, পরেরটা py, পরেরটা pz। তাহলে এটা হচ্ছে px, এটা হচ্ছে py, এটা হচ্ছে pz। এই হচ্ছে আমাদের তিনটা অরবিটাল। এই হচ্ছে p এর জন্য, p উপস্তরের জন্য যে তিনটা অরবিটাল পাওয়া যায় তিনটা অরবিটালের নাম, একটা হচ্ছে px, একটা py, pz। প্রশ্ন হলো কেন তিনটা এনার্জি ডায়াগ্রাম একই লেভেলে থাকলো, কারণ এগুলো তো সমশক্তি সম্পন্ন, একই শক্তি সম্পন্ন, প্রত্যেকটার জন্যই তো n+l এর মান সেম থাকবে, ঠিক না। অর্থাৎ এটা কি 2p, ঠিক না, 2px, তার মানে এটা হচ্ছে 2px, এটা 2py, এটা হচ্ছে 2pz। প্রত্যেকটার জন্য n+l এর মান তো সেম, কারণ 2px এর জন্য যদি আমি বলি n এর মান কত 2, আর এই p এর জন্য l এর মান কত 1, অর্থাৎ কত 3, এটার জন্য 3, এটার জন্য 3, অর্থাৎ এরা হচ্ছে সমশক্তি সম্পন্ন, ঠিক আছে, এই জন্য এক লেভেলে বসছে। তাহলে এটা কি আমাদের এনার্জি ডায়াগ্রাম।
আচ্ছা, তো এখন কথা হচ্ছে ইলেকট্রন প্রথমে 1s এ কয়টা ইলেকট্রন ঢুকছে? 2টা। হ্যাঁ, বিল্ডিং আপ রুলস অনুসারে যায়, কিন্তু যখনই সমশক্তি সম্পন্ন আসবে তখন আর বিল্ডিং আপ রুলস অ্যাপ্লাই হবে না। মানে তখন আর আমাদের এটা হচ্ছে অ্যাপ্লাইয়ের বদলে, আমি অ্যাপ্লাই কথাটা উইথড্র করলাম, অ্যাপ্লাইয়ের বদলে হচ্ছে কনসিডারেশন শব্দটা এখানে বেটার হবে। ঠিক আছে, যখনই সমশক্তি সম্পন্ন আসবে তখন আমরা কনসিডার করবো হুন্ডের নীতিকে, কারণ হুন্ডের নীতি বলছি সমশক্তি সম্পন্ন রেসপেক্টে। আচ্ছা, তারপর 2s এ হচ্ছে কি, পরের 1s এ 2টা ই করলাম, প্রবেশ করাইলাম, পরের 2টা হচ্ছে কি 2s এ প্রবেশ করলো। হ্যাঁ, এখন প্রশ্ন হইল এই যে 2p এর যে 3টে ইলেকট্রন, 2p অরবিটালের যে 3টে ইলেকট্রন, এগুলো কিভাবে প্রবেশ করবে? 2p উপস্তরের জন্য আমরা কয়টা ইলেকট্রন পাইছি? 3টে। এখন এই 3টে ইলেকট্রনটা তো দেখা যাচ্ছে যে এই যে 3টে অরবিটাল আছে আলাদা আলাদা। হ্যাঁ, তো এই 3টে কিভাবে প্রবেশ করবে? এইভাবে প্রবেশ করতে পারে না যে 2টা দেন একটা, তাহলে তো 3টে হয়ে গেল, ঠিক না? আবার এমনও তো হইতে পারে যে এখানে আমি কি করলাম, এখানে একটা দিলাম, এখানে 3টে দিলাম, হইতে পারে না? হইতে পারে। তো আবার এমনও তো হইতে পারে যে এখানে একটা, এখানে একটা দিলাম, 3টে, মানে 3 রকম, মানে কয়েক রকম ভাবে হচ্ছে এই করা যায়, প্রবেশ করানো যায়। এখন প্রশ্ন হলো কিভাবে হচ্ছে আমরা প্রবেশ করাবো? তো এইটা প্রবেশ করানোর জন্যই হুন্ডের নিয়ম অ্যাপ্লাই করতে, মানে এখানে হুন্ডের নিয়ম আমাদের মাস্ট কনসিডারেশন আনা লাগবে। কেন? কারণ এই যে 3টে অরবিটাল, এটা কি সমশক্তি সম্পন্ন, 2px 2py 2pz সমশক্তি সম্পন্ন, এই জন্য এক লেভেলে আসছে। অ্যান্ড এইটার কনসিডারেশন কেন হুন্ডের নিয়ম, মানে হুন্ডের নীতি আমরা মানে হুন্ডের নিয়ম অনুসারে আমরা করব, কারণ হুন্ডের নিয়মের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতেই হচ্ছে প্রথমেই বলা হয়েছে কি, যে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে, সমশক্তি সম্পন্ন 1টা 2টা 3টে, এই যে বিভিন্ন অরবিটাল, ঠিক আছে, বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো কারা প্রবেশ করবে? ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় বিজোড় বা অযুগ্ন মানে হলো বিজোড়, সর্বাধিক সংখ্যক বিজোড় অবস্থায় থাকতে পারে। দ্যাট মিনস সর্বাধিক সংখ্যায় বিজোড় অবস্থায় কিভাবে থাকতে পারে? 3টা যদি আমি এইভাবে প্রবেশ করাই তাইলে না, যদি আমি 3টারে এইভাবে প্রবেশ করাই তাইলে তাহলেও না, কিন্তু যদি আমি 3টারে এইভাবে প্রবেশ করাই তাহলে 1টা 2টা 3টে, অর্থাৎ 3টা বিজোড় ইলেকট্রন পাওয়া গেছে। ঠিক আছে, এটি তো সর্বাধিক সংখ্যা কি, সর্বাধিক সংখ্যায় অযুগ্ন বা বিজোড় অবস্থায় আছে, এবং তাদের ইলেকট্রনগুলো একমুখী। এই যে 3টারই কি করছে, 3টারই একমুখী দিছি, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ দিছি। এটা হচ্ছে কি, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা আমরা প্লাস ধরতাম, কি প্লাস হাফ, আর এটা হচ্ছে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, যেটা আমরা মাইনাস হাফ ধরতাম, আর অ্যান্টি ক্লকওয়াইজ ছিল সেটা আমরা কি প্লাস হাফ ধরতাম। ঠিক আছে, তো একটা যদি প্লাস হাফ হয় অন্যটা মাইনাস হাফ, বাট হুন্ডের নিয়ম অনুসারে কি স্পিনগুলো সবগুলো একমুখী হইতে হবে। তো এই ব্যাপারটাই হুন্ডের নিয়মে বলছে, মারাত্মক ইজি টপিক। তাহলে আমরা কি দেখলাম? তাহলে এই যে প্রথমে 1s এ ঢুকছে, এই s অরবিটালের ক্ষেত্রে কিন্তু হুন্ডের নিয়ম প্রযোজ্য হয় না, কারণ কি বলছে, সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল। এখন s অরবিটাল তো একটাই, ও তো আর বিভিন্ন, এই কথাটা তো ওর ক্ষেত্রে খাটবে না। ঠিক আছে, ওর ক্ষেত্রে আবার কিসের হচ্ছে মানে বিভিন্ন অরবিটাল, তো অরবিটাল একটাই, এই জন্য s অরবিটালের ক্ষেত্রে কি, s অরবিটালের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের হুন্ডের নিয়ম অ্যাপ্লাই হয় না। এটা কিন্তু এমসিকিউ, এইচএসসি প্লাস এডমিশন 2 জায়গায় এমসিকিউতে আসার সম্ভাবনা আছে, যে হুন্ডের নিয়ম কোন অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, সেটা হলো s অরবিটাল। আচ্ছা, তাহলে এখন 1s 2s ভালো কথা, সুন্দর মতো আমাদের আহ্বান নীতি অনুসারে ইলেকট্রনগুলো প্রবেশ করাইতেছি, কিন্তু যখনই সমশক্তি সম্পন্ন 2px 2py 2pz এ আসছি, তখন কিন্তু মাস্ট হুন্ডের নিয়ম অনুসারে প্রথমে একটা, মানে 2p এর জন্য যে 3টে ইলেকট্রন, কিভাবে 1টা 2টা 3টারই সর্বাধিক সংখ্যায় অযুগ্ন বা বিজোড় অবস্থায় রেখে দিছি। ঠিক আছে, দেন যদি এমন হইতো অক্সিজেন বলতো 4 নাম্বারটা, তাহলে 4 নাম্বারটা কোথায় আসতো? এই 3টে আগে ফিল আপ হইতো, অর্থাৎ অক্সিজেনের এই 4 তো 5 6 7 সর্বাধিক সংখ্যায় অযুগ্ন অবস্থায় বা বিজোড় অবস্থায় আগে রাখতাম, দেন 8 নাম্বার ইলেকট্রনটা এই যে 2px এ আসতো। তো আমি আশা করতেছি অনেকটাই আমাদের এই হুন্ডের নিয়মটা ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আমরা আরো 2টা এক্সাম্পল করলে হচ্ছে আরো মানে দেখা যাচ্ছে টোটালটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমরা দ্রুত লিখে নাও। তো আমাকে একটা প্রবলেমে বলছে যে হুন্ডের নীতি অনুসারে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো। হুন্ডের নিয়ম অনুসারে অক্সিজেনের
ইলেকট্রন বিন্যাস করো। আচ্ছা, তো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আউফবাউ নীতি অনুসারে এমন প্রবলেম সলিউশন করার ক্ষেত্রে যে কাজটা আমাদের প্রথমে করতে হবে সেটা হচ্ছে আউফবাউ নীতি অনুসারে প্রথমে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে, দেন হুন্ডের নিয়ম কিন্তু মাস্ট করা লাগবে, বি কেয়ারফুল। তাহলে প্রথমে আছে আমরা অক্সিজেন মানে কি 8 পারমাণবিক সংখ্যা 1s2 2s2 2p4 2 4 8। তাহলে এটা কি আউফবাউ নীতি অনুসারে আমরা কি করলাম, ইলেকট্রন বিন্যাস করছি। এখন আমাদের হুন্ডের নিয়ম অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে। তাহলে এনার্জি ডায়াগ্রামটা এঁকে ফেলি। সবচেয়ে শক্তি কম কার, 1s এর, এরপর কার 2s, এরপর 2p, 2s অপেক্ষা 2p এর কি শক্তি বেশি। অ্যান্ড পি অরবিটাল কয়টা, 3টা। একটা কি, একটা 2px, একটা 2py আর একটা 2pz। তাহলে এখন প্রথমে কি হলো, এস অরবিটাল কি, এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নিয়ম খাটে না। তাহলে প্রথমে 2টা ইলেকট্রন কি নিয়ে আসলাম, কি আউফবাউ নীতি অনুসারে প্রথমে 2টা ইলেকট্রন নিয়ে আসছি। দেন হচ্ছে এস এর 2টা প্রবেশ করাইলাম আউফবাউ নীতি অনুসারে। এবার কোথায় প্রবেশ করবো, অবশ্যই 2pতে মানে 2s এর পর প্রথমে 1s ইলেকট্রন প্রবেশ করছে আউফবাউ নীতি অনুসারে, ভালো। পরে 2s এ প্রবেশ করছে, ভালো। তারপর 2pতে প্রবেশ করবে, কিন্তু 2pতে প্রবেশ করার বেলায় প্রবেশ করাইলেই তো হয়েছে না, করাইলেই হয় নাই। কারণ এখন এই জায়গায় আমাদের হুন্ডের নিয়ম কনসিডারেশনে আনা লাগবে, বিবেচনা আনা লাগবে মাস্ট। কারণ কি, কারণ হচ্ছে এরা সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল, ঠিক আছে। তাহলে এখন কি হবে, ইলেকট্রন আছে কয়টা, 4টা। তাহলে 4টা ইলেকট্রন কি এরকম দিয়ে দিলে হইলো না, না হয় নাই। কারণ ঠিকই আউফবাউ নীতি অনুসারে 2pতে 4টা প্রবেশ করানো হয়েছে এক রেসপেক্টে, কিন্তু ওভারঅল রেসপেক্টে যদি আমি বলি তাহলে হয় নাই। কারণ হচ্ছে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালের মানে কন্ডিশন আমরা চলে আসছি। এখন আমাদের কি হুন্ডের নিয়ম মাথায় আনা লাগবে, ঠিক আছে। তাহলে হুন্ডের নিয়ম অনুসারে কি, ইলেকট্রনগুলো সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যক কি অযুগ্ম অবস্থায় থাকে, এবং এই অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকাকালীন তাদের ইলেকট্রনগুলোর স্পিন হবে একমুখী। তাহলে 1টা 2টা 3টা সর্বাধিক সংখ্যক বিজোড় অবস্থায় বা অযুগ্ম অবস্থায় আছে, এবং এই অযুগ্ম অবস্থায় থাকাকালীন স্পিনগুলো কি একমুখী দিছি, অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ দিছি, ভালো কথা। তাইলে এই 2p এর 3টে ইলেকট্রন কি প্রবেশ করে গেছে, আর একটা ইলেকট্রন বাকি আছে। ওই যে 2p এর যে 4র্থ নম্বর ইলেকট্রনটা এখন সবগুলো ফিল আপ করা শেষ, এখন এটা কি এখানে নিয়ে আসতে হবে। তাহলে এটা যদি একটা অরবিটালের মধ্যে একটা যদি হয় কি, আমরা শিখে আসছি স্পিন করার সময় যে একটা যদি হয় অ্যান্টি ক্লক ওয়াইজ, পরেরটা হবে কি ক্লক ওয়াইজ, ঠিক আছে। অর্থাৎ এটা যদি প্লাস হাফ হয়, এটা হচ্ছে কি মাইনাস হাফ, ব্যাস। তো এখন আমরা কি, এখন আমরা হুন্ডের নিয়ম রিলেটেড প্রবলেমগুলো করতে পারি আলহামদুলিল্লাহ। তো আমি আচ্ছা আরেকটা করি, আরেকটা প্রবলেম করে দিচ্ছি। তো তোমরা এটা লিখে নাও, আমি কিছুক্ষণ সময় দিলাম। আচ্ছা, আরেকটা প্রবলেম হলো হুন্ডের নীতি অনুসারে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো। হুন্ডের নীতি অনুসারে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো। হুন্ডের নীতি অনুসারে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো। আচ্ছা, তাহলে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 17। তাহলে আগে আউফবাউ নীতি সলিউশন করতেছি, আগে কি আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসটা করে নিই। 17 ক্লোরিন, তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি, 1s2 2s2 2p6 3s2 3p5, ঠিক আছে। তাহলে এখন আউফবাউ নীতি অনুসারে আমরা কি করলাম, ইলেকট্রন বিন্যাস করলাম। কিন্তু এইটা যদি আমরা পরীক্ষা যদি চাই হুন্ডের নীতি অনুসারে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করা, আর আমরা যদি এইটা করে রেখে দিই তাহলে এক্সামে কি আমাদের 0 দিয়ে দিবে, ঠিক না। কারণ এটা তো আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস যে কোনো প্রবলেম হোক, এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ক্ষেত্রে এইচএসসি অ্যাডমিশনে কি যে কোনো কিছু হোক, যে কোনো টপিক হোক, কি ইলেকট্রন বিন্যাস দেওয়া যায়, ঠিক আছে। কারণ এটা তো আমরা ইরিলেভেন্ট কিছু করি নাই, ঠিক না, রিলেভেন্ট কাজই করছি। এই জন্য ইলেকট্রন বিন্যাস দেওয়া খারাপ হচ্ছে না, ভালো। কিন্তু মেইন যে ব্যাপারটা চাইছি সেটা কিন্তু অবশ্যই আমাদের কি লিখতে হবে, ঠিক আছে, আনসার করতে হবে। চাইছিল হুন্ডের নীতি অনুসারে, তাহলে হুন্ডের নীতি অনুসারে কিভাবে করতে হয়, এনার্জি ডায়াগ্রাম আঁকতে হয়। তাহলে আমরা এনার্জি ডায়াগ্রাম এঁকে করা শুরু করি।
তাহলে সবার প্রথমে কে শক্তি সবচেয়ে কম কার এগুলোর মধ্যে 1s অরবিটালের। তাহলে আমরা 1s প্রথমে ডায়াগ্রামটা আঁকি 1s, এরপর শক্তি কার 2s এর, তারপর 2p। এখন 2p তে তো মানে 2p উপস্তরে তো অরবিটাল একটা না তিনটা, একটা 2px, একটা 2py, একটা 2pz। 2px, 2py, 2pz। এরপর কার শক্তি 3s এর, পরে 3p এর, থ্রি পি এক্স, 3py, 3pz। আচ্ছা, তাহলে ইলেকট্রন প্রথমে আহ্বান নীতি অনুসারে 1s এ প্রবেশ করলো, ভালো। পরে 2s এ একটা স্পিন যদি এইমুখী হয় আর একটা কি এইমুখী হবে, অর্থাৎ একটা কি অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা ক্লকওয়াইজ, একটা হচ্ছে প্লাস হাফ আর একটা কি মাইনাস হাফ। একটা প্লাস হাফ হলে অপরটা ধরতে হবে মাইনাস হাফ, ঠিক আছে। আচ্ছা, দেন এখানে কিন্তু হুন্ডের নিয়ম কি, এখানে হুন্ডের নিয়ম আমাদের কনসিডারেশন আনতে হবে। কেন? কারণ সমশক্তি সম্পূর্ণ বিভিন্ন অরবিটাল। তাহলে এই যে 2p6 এর 6টা ইলেকট্রন কেমনে প্রবেশ করবে? আগে আমরা একমুখী এই স্পিনগুলো কি এই যে সর্বাধিক সংখ্যক কি বিজোড় অবস্থায় আছে, হ্যাঁ। 2p এর 6টা ইলেকট্রন কেমনে প্রবেশ করবে? এই যে 3টা প্রবেশ করছে, পরে কি 4 নাম্বারটা এখানে, 2p এর জন্য 4 নাম্বারটা এখানে, 5 নাম্বারটা এখানে, 6 নাম্বারটা এইখানে, হ্যাঁ। 2px, 2py, 2pz দেওয়া কমপ্লিট। এখন এস এর জন্য তার এস এর জন্য তার হুন্ডের নিয়ম অ্যাপ্লাই হবে না, কারণ এস অরবিটাল তো একটাই, বিভিন্ন তো আর না। তাহলে এই যে 3s এর 2টা প্রবেশ করাইলাম, 2টা ইলেকট্রন। দেন 3p5 এর 5টা ইলেকট্রন আমরা কিভাবে প্রবেশ করাবো? সবার প্রথমে এই যে সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থায় অ্যান্ড স্পিন কি একমুখী, খুব সহজ ব্যাপার। তাহলে 3p এর জন্য 5টা ইলেকট্রন কেমনে? প্রথমে 3টা দিয়ে নি, 1টা 2টা 3টা, এই তো মারাত্মক ইজি। প্রথম কি একমুখী স্পিন অ্যান্ড সর্বাধিক সংখ্যা অযুগ্ম বা বিজোড় অবস্থায় আছে। দেন 3p এর 4 নাম্বারটা বসলো, 5 নাম্বারটা বসলো, মারাত্মক ইজি, ঠিক আছে। আমি আশা করি যে আমাদের হুন্ডের নীতি রিলেটেড প্রবলেমগুলো আমরা মানে হুন্ডের নীতি কি অ্যান্ড হুন্ডের নীতি রিলেটেড প্রবলেমগুলো আমরা কীভাবে করবো সেই ব্যাপারটা আমাদের ক্লিয়ার সবার, আলহামদুলিল্লাহ। তো এখন আমি হচ্ছে আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে পলির বর্জন নীতি কি, সেখানে চলে যাব। তো তোমরা লিখে নাও, কিছুক্ষণ সময় দিলাম আমি। আচ্ছা, মুছে দিচ্ছি। পলির বর্জন নীতিটা হচ্ছে মারাত্মক লেভেলের ইজি। সেটা হচ্ছে কোনো পরমাণুতে বা একটি পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। আমরা জানি যে ইলেকট্রনের অবস্থানের পূর্ণ পরিচয় জানার জন্য আমাদের মূলত কোয়ান্টাম সংখ্যা লাগে, মানে যে ঠিকানা, মানে ওর যে ঠিকানা বা ওর যে অবস্থানের পূর্ণ পরিচয় এটা জানার জন্য কি কোয়ান্টাম সংখ্যা লাগে, ঠিক আছে। আমরা সংজ্ঞা দেখছিলাম কি, সহজে বললে সংক্ষেপে, যে কক্ষপথের বা শক্তি স্তরের কি আকার, শক্তি স্তরের আকৃতি, দেন হচ্ছে শক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস, ঠিক আছে। অ্যান্ড ইলেকট্রন যে মানে আবর্তন করতেছে, আর আবর্তনের যে প্রকৃতি সেটা ঘড়ির কাঁটার দিকে না, ঘড়ির কাঁটার কি দিকে নাকি বিপরীতে, এই ব্যাপারগুলো হচ্ছে জানার জন্য আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মান আমাদের কি মাস্ট লাগে। একটা হচ্ছে এন প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। এন দ্বারা কি আকার, শক্তি স্তরের আকার, এল দ্বারা কি আকৃতি, ঠিক আছে। দেন হচ্ছে কি এম দ্বারা যে ত্রিমাত্রিক দিক বিন্যাস শক্তি স্তর, আচ্ছা। আর লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে এস স্পিন দ্বারা কি ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি, এগুলো আমরা জানি। তো এখন কথা হচ্ছে জানি ভালো, তো ওই ব্যাপারটাই আরেকটু ডেপথে জানার জন্য মানে আমি সহজে বলবো যে এখানে হচ্ছে আমরা কি জানতে পারি আসলে পলির বর্জন নীতি দ্বারা। পলির বর্জন নীতি দ্বারা আমরা এই আমরা যে কোয়ান্টাম সংখ্যার যে কনসেপ্ট যে আমাদের মোটামুটি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এই ব্যাপারটা হচ্ছে আরও ডেপথে হচ্ছে আমরা বলা যায় যে এটা উপলব্ধি করতে পারি, ঠিক আছে, মানে একটা ফিল পাওয়া যায়, ঠিক আছে। তো আমি একটা প্রবলেম করলেই ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার হবে আমাদের কাছে ইনশাল্লাহ। তো পলির বর্জন নীতি আমি লিখি, পলির বর্জন নীতি। আচ্ছা, পলির বর্জন নীতি কি? একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের
একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের, আচ্ছা পলির বর্জন নীতি কি, এই সংজ্ঞাটা হচ্ছে 1 নম্বরে বা জ্ঞানমূলক কোশ্চেনে আসার সম্ভাবনা আছে বোর্ডে, ঠিক আছে। অ্যান্ড পলির বর্জন নীতি রিলেটেড প্রবলেম খ নাম্বার ইভেন গরু নম্বরে হচ্ছে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। দেখা যাচ্ছে একটা যৌগ দিয়ে দিল, বললো যে এটা পলির বর্জন নীতি, দুইটা যৌগ দিল, সরি একটা যৌগের দুইটা ইলেকট্রন দিল, মানে সরি ফর দ্যাট, মানে একটা মৌলের যে কোনো একটা মৌল, সাপোজ হচ্ছে আয়রন বা ক্লোরিন, হ্যাঁ ক্লোরিনের সাপোজ বললো, অথবা যে কোনো একটা যৌগ আয়রনের বললো যে 15 নম্বর আর হচ্ছে 20 নম্বর, হ্যাঁ ইলেকট্রনগুলো পলির বর্জন নীতি মেনে চলে, ব্যাখ্যা করো। এরকম কোশ্চেন গরু নম্বরেও, মানে গ বা গরু নম্বরে আসার সম্ভাবনা আছে, হ্যাঁ খতে আসার সম্ভাবনা আছে, বা গরু নম্বরেও দিয়ে দিতে পারে, সম্ভাবনা আছে। আচ্ছা তো আমি হচ্ছে ডিরেক্ট সংজ্ঞা চলে যাই, যে আর এই সংজ্ঞা হচ্ছে কি, সংজ্ঞা জ্ঞান বা 1 নম্বরে আসার সম্ভাবনা আছে। আচ্ছা যে কোনো পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের, মানে একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। অর্থাৎ একটা প্রবলেম করলে আমাদের এই ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রবলেমে, আচ্ছা একটা প্রবলেম আমাদের আছে, সেই প্রবলেমে বলছে যে ক্যালসিয়ামের, বলছে যে দেখাও যে ক্যালসিয়ামের 14তম 18তম ও 18তম ইলেকট্রন দুটি পলির বর্জন নীতি মেনে চলে। পলির বর্জন নীতি মেনে চলে। আচ্ছা আমরা প্রথমে কাজ করি, কিছু পারি আর না পারি, এই চ্যাপ্টারের প্রথমে ইলেকট্রন বিন্যাস আউটবাউ রুলস বা আউটবাউ নীতি অনুসারে যে ইলেকট্রন বিন্যাসটা আমরা করি সেটা হচ্ছে সবার প্রথমে করে দেওয়া যায়, কোনো প্রবলেম নেই, এটা আরো ভালো ব্যাপার, ঠিক আছে। তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 20 ক্যালসিয়াম, বা ব্র্যাকেটে তোমরা এখানে ক্যালসিয়াম দিয়ে 20 দিতে পারো, প্রবলেম নেই। তাহলে সেটা কি 1s2 2s2 2p6 3s2 3p6 দেন কি 4s, 3d তো শক্তি বেশি, 4s এর শক্তি কম, তাহলে 4s এ যাবে, 4s2, তা 20টা হয়ে গেছে ইলেকট্রন। তাহলে এখন আমরা 14তম ইলেকট্রনের জন্য কি, 14তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করি, ঠিক আছে। চারটা কোয়ান্টাম সংখ্যার মান, এন এর মান কত 14তমের জন্য, আগে দেখি 14তম ইলেকট্রনটা কোথায় গেছে। এই বিল্ডিং আপ রুলস বা আউটবাউ নীতি অনুসারে প্রথম দুইটা গেছে 1s এ, 3 আর 4 গেছে 2s এ, দেন 5 মানে 5 6 7 8 9 10 রাইট গেছে হচ্ছে 2p তে, 11 12 গেছে 3s এ, দেন হচ্ছে 13 14 15 16 17 18 18 পর্যন্ত গেছে 3p তে, ঠিক আছে ভালো কথা। তো এন এর মান তাহলে কত হবে এখানে 3, এল এর মান কত, পি এর জন্য এল এর মান কত হয়, এস এর জন্য 0, পি এর জন্য 1, এম এর মান কত হবে দেখি, এম এর মান, আচ্ছা এম এর মানটা কিভাবে বের করে, এম এর মান বের করার প্রসেস হচ্ছে আমরা শিখে আসছি 0 সহ প্লাস মাইনাস এল, দ্যাট মিনস -1 0 +1। তাহলে এই ব্যাপারটা আমরা এখান থেকে হচ্ছে আমরা কিন্তু হুন্ডের নিয়মটা প্রয়োগ করা লাগবে, ঠিক আছে। প্রয়োগ করে দেখি 3p এর জন্য একদম সহজ, 3p তে উপস্তরে কয়টা অরবিটাল আছে, 3টা, একটা কি 3px, একটা হচ্ছে 3py আর একটা 3pz, 3px 3py আর একটা হচ্ছে 3pz। এখন
এখানে ইলেকট্রন আছে কত 6টা ঠিক না এখানে আমরা দেখছিলাম কি 12 পর্যন্ত গেছিল 2 4 10 11 12 রাইট 13 14 15 16 17 18 এই 6টা ইলেকট্রন কি 3p তে প্রবেশ করছে 6টা ইলেকট্রন ঠিক আছে আচ্ছা তার মানে আমাদের কি হবে হুন্ডের নীতি অনুসারে এই হচ্ছে 13 নম্বর ইলেকট্রন 14 নম্বর ইলেকট্রন 15 নম্বর ইলেকট্রন দেন 16 নম্বর ইলেকট্রন 17 18 নম্বর ইলেকট্রন 13 14 15 তাহলে 14 নম্বরটা কিন্তু 3p তে গেছে বি কেয়ারফুল 3p তে গেছে ওকে তাহলে এখন কথা হচ্ছে এম এর মান বের করছিলাম এম এর মান কি হয় এম এর মান আমরা আগের ক্লাসে শিখে আসছি সেটা হচ্ছে 0 সহ প্লাস মাইনাস এল মানে কি এল মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা তাহলে এল এর মান পেয়েছিলাম কত 1 অর্থাৎ প্লাস মাইনাস 1 তার মানে -1 0 + 1 তাহলে এম এর মানগুলো কি হবে 0 সরি -1 0 + 1 আচ্ছা তাহলে এখন আমরা বলতে পারি যে এইটা কি এটা হচ্ছে আমাদের -1 এখন তো বেশি দাগাতে নিচে লিখলাম এটা হচ্ছে -1 এটা হচ্ছে 0 এটা হচ্ছে +1 তাহলে 14 নম্বর ইলেকট্রনটা কি এখানে গেছে না 13 14 অর্থাৎ এখানে প্রবেশ করছে দ্যাট মিন্স এখানে এম এর মানটা কত হবে 0 হবে ঠিক আছে 0 আর এস বা স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা এইভাবে বললে কি ধরি সেটাকে +½ ধরি অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার যেই দিকে ঘুরে সেই দিকের বিপরীত আর ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে আবর্তন করে সেই দিক বরাবরই আচ্ছা আর এইভাবে দিলে এটা হচ্ছে ক্লকওয়াইজ বা -½ আচ্ছা তো এই ব্যাপারটা বুঝলাম তাহলে এখন যে ব্যাপারটা ঘটছে এখানে 14 নম্বরটা কিসে আছে অ্যান্টি ক্লকওয়াইজ তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি ধরবো আমরা +½ লেসের মানে হচ্ছে +½ আচ্ছা এত কিছু এগুলো না আমরা বুঝছি এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 18 নম্বর ইলেকট্রনটার জন্য বের করব ওটা বর্ডার দেই আচ্ছা 18তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান আঠারোতম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান তাহলে এখানে এন এর মান কত হবে এন এর মান এই যে এখানে তো 18তমটা ঢুকছে ঠিক না এই হচ্ছে 19 আর 20 19 আর 20 ফোরাসে ঢুকছে বাট 18তমটা তো 3p তেই ঢুকছে তাহলে এখানে এন এর মান কত 3 এল এর মান কত পি এর জন্য এল এর মান 1 এম এর মান কত এম এর মান এই যে 13 14 15 এরপর 16 17 18 তাহলে 18 এর জন্য এম এর মান কত হবে অবশ্যই +1 হ্যাঁ আর জেড মানে এস স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কি এই যে 18তমটা কি ক্লকওয়াইজ আছে অর্থাৎ -½ তাহলে এখন এখানে কিন্তু পার্থক্য করছে কি বলছে যে একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের তো যে কোনো দুটি বলতে কোন একটা পরমাণুতে এখানে পরমাণু নিছি আমরা কি ক্যালসিয়াম যে কোনো দুটি ইলেকট্রনের তাহলে এখানে যে কোনো দুটি কি আছে 14তম আর 18তম ঠিক আছে যে কোনো দুটি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারবে না যেমন এইখানে অর্থাৎ একটা না একটা ভিন্ন হবেই ঠিক আছে অ্যাটলিস্ট একটা না একটা ভিন্ন হবেই যেমন এখানে একটা না একটা বলতে যেমন এম এর মান এই যে এনআরএল কি এনআরএল হচ্ছে একই আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এনআরএল এক আছে কিন্তু এম এর মান এখানে 0 14তমের জন্য 14তম ইলেকট্রনের জন্য 0 আর হচ্ছে 18তম ইলেকট্রনের জন্য এম এর মান এখানে +1 দ্যাট মিন্স পার্থক্য কিন্তু ঘটছে এক কিন্তু হয় নাই আমি বলছি একটা না একটা মানে অ্যাটলিস্ট একটা না একটা কি পার্থক্য থাকবেই দেন এখানে এস এর মান হচ্ছে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা এস এর মান হচ্ছে +½ এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা এস এর মান হচ্ছে -½ তার মানে 14তম আর 18তম ইলেকট্রন দেখা যাচ্ছে কি এদের 4টা কোয়ান্টাম সংখ্যার মান এক হয় নাই তো এইভাবে তোমাকে যদি বলে যে ফ্লোরিনের দ্বিতীয় আর তৃতীয় অথবা যদি বলে স্ক্যান্ডিয়ামের 15তম 16তম যাই বলুক না কেন কোন একটা পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম তোমরা এইভাবে আরো 2-3টা নিজেদের মতো প্র্যাকটিস করবে ঠিক আছে দেখবে যে একদম কি এগুলো মারাত্মক ইজি টপিক ঠিক আছে তো আমরা পলির বর্জন নীতি কি সেটা জেনে গেলাম আলহামদুলিল্লাহ তো তোমরা লিখে নিবে আমি কিছুক্ষণ সময় দিলাম তো আমাদের আজকে লাস্ট প্রবলেমে আমরা চলে আসছি আমি মুছে দিচ্ছি
আচ্ছা, আজকে লাস্ট প্রবলেম। সেটা হচ্ছে 1 নম্বর হলো ক্রোমিয়ামের ভর সংখ্যা কত, মানে সরি 1 নম্বরে বলছে যে ক্রোমিয়ামের ভর সংখ্যা 52 অ্যান্ড ক্রোমিয়ামের পরমাণুতে 24টা, আমরা কয়টা দিচ্ছি 28টা। আচ্ছা হ্যাঁ, ক্রোমিয়ামের পরমাণুতে 28টা নিউট্রন থাকলে ক্রোমিয়ামের পরমাণুতে 28টা নিউট্রন থাকলে এর পারমাণবিক সংখ্যা ও প্রোটন সংখ্যা নির্ণয় করো। আর 2 নম্বরে বলছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস লেখো। আচ্ছা, তো এই প্রবলেমটা আসছিল বুয়েটে 1-2 সেশনে আসছিল। আচ্ছা, তো এটার আমরা সলিউশন 1 নম্বরটা দিয়ে স্টার্ট করি। খুবই সহজ একটা প্রবলেম। এটা কি 1 নম্বরের সলিউশন। বলছে যে ক্রোমিয়ামের ভর সংখ্যা 52। আচ্ছা, ভর সংখ্যাটা আমরা ছোটবেলা থেকে কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। ভর সংখ্যা কি 52 এবং ক্রোমিয়ামের পরমাণুতে 28টা নিউট্রন, ছোটতে এন দ্বারা নিউট্রন প্রকাশ করলাম। নিউট্রন থাকলে এর পারমাণবিক সংখ্যা ও প্রোটন সংখ্যা নির্ণয় করা। ভালো কোশ্চেন। তাহলে আমরা জানি কি যে ছোটবেলা থেকে ভর সংখ্যা ইকুয়ালস টু, ছোটবেলা থেকে আমরা জানি যে ভর সংখ্যা ইকুয়ালস টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ভেরি ইজি। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে ভর সংখ্যা এ ইকুয়ালস টু প্রোটন সংখ্যা, আচ্ছা আমি হচ্ছে এইভাবে দিই যে প্রোটন সংখ্যা মানে ওই একই জিনিস যেইগুলো শিখে দেবো আর কি। প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু ভর সংখ্যা, মানে ভর সংখ্যা ইকুয়ালস টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা যেই কথা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু ভর সংখ্যা একই কথা, যেইলাও সেই কত। তাহলে এখান থেকে আমাদের কি কি দেওয়া আছে? ভর সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা দেওয়া আছে, প্রোটন সংখ্যাটা চাইছে, ঠিক না? এই তো প্রোটন সংখ্যা একটা তো চাইছে। তাহলে এখন আমরা কি বলতে পারি যে প্রোটন সংখ্যা ইকুয়ালস টু ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা। তাহলে এখন আমরা বলতে পারি যে প্রোটন সংখ্যা ইকুয়ালস টু ভর সংখ্যা কত? 52। এটা হচ্ছে ভর সংখ্যা 52 মাইনাস নিউট্রন সংখ্যা কত? 28টা, 28। তাহলে এখন আমরা কত পাই? অর্থাৎ প্রোটন সংখ্যা ইকুয়ালস টু কত হয়? 28 বা 12 হলে কত? 4 আর হাতে 1 3 মানে 24। ঠিক আছে, কত হলো? 24। আচ্ছা, তাহলে এখন আমরা কি জানি যে যেহেতু কোন পরমাণুর প্রোটন সংখ্যা কি? তার পারমাণবিক সংখ্যা। যেহেতু কোন পরমাণুর প্রোটন সংখ্যাই, কোন পরমাণুর প্রোটন সংখ্যাই কি? তার পারমাণবিক সংখ্যা। কোন পরমাণুর প্রোটন সংখ্যাই তার পারমাণবিক সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা হয়েছে 24, তাহলে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত হবে? 24। সুতরাং ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা উভয়ের মানে 24। আচ্ছা, এই ছিল আমাদের 1 নম্বরের সলিউশন। মারাত্মক ইজি। আর 2 নম্বরে কি বলছে? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। এই যে ব্যতিক্রম নিয়ম কি, আউসবাউর রুলসের ব্যতিক্রম আজকে আমরা শিখলাম, এটা দিয়ে আর কি সলিউশন। আচ্ছা, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, ভালো কথা। তাহলে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 24। তাহলে আমরা কি বলতে পারি এখানে? 24
ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস করতেছি 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। প্রশ্ন হলো এখানে কি 4s2, এটা আমি অনেকবার বলছি আর রিপিট করলাম না। কারণটা কি ছিল যে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ বা অর্ধপূর্ণ সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ কি বেশি স্টেবল, মোর স্টেবল। ওকে, এই জন্য কি এখানে কি অর্ধপূর্ণ আছে, দ্যাটস ওয়াই 3d5 4s1 মানে আউফবাউ রুলসের বা বিল্ডিং আপ রুলসের কি ব্যতিক্রম ঘটছে। তো আমি আশা করি এই প্রবলেমটা আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এই ছিল হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম। এখন আমি এইচডব্লিউ দেবো, সবাই এইচডব্লিউ লিখে নেবে এবং অবশ্যই এইচডব্লিউগুলো টাইমলি করবে। আচ্ছা, এইচডব্লিউ হচ্ছে সিডব্লিউ এর পড়া এইচডব্লিউ, আর একটা হচ্ছে হাজারি স্যারের বই থেকে, মানে আমি যে সিডব্লিউতে যা কিছু পড়াইছি সেগুলো তোমরা রিভিশন দিবে, দেন প্রবলেম যেগুলো করাইছি ওই প্রবলেমগুলো এবার তোমরা না দেখে নিজে নিজে করা ট্রাই করবে, একবার দেখবে পারবে ইনশাআল্লাহ। ওকে, আর হচ্ছে হাজারি স্যারের বই থেকে আমি বলছি কি যে মেইন বুক হিসেবে তোমরা হাজারি স্যারের বইটা ফলো করবে, এটাতে কি সব জায়গায় সুবিধা পাওয়া যায়, ঠিক আছে, যেটা আমি প্রিভিয়াস ইয়ার্সের অ্যানালাইসিসে বললাম। আচ্ছা, তো হাজারি স্যারের বই থেকে বর্ণালী পার্ট জাস্ট একবার রিডিং দিবে, হ্যাঁ, বুঝে বুঝে রিডিং দেওয়ার ট্রাই করবে, না বুঝলে নাই, কোনো প্রবলেম নাই। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা বর্ণালী পড়বো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমাদের সকলের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।